বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের সাথে আমি আলোচনা করব ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের মূলধন ব্যয় নিয়ে। তো আমি আশা করছি আমাদের স্টুডেন্ট যারা তোমরা আছো, এই ভিডিওটি দেখছো, তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। যেহেতু সামনেই তোমাদের পরীক্ষা তো এসএসসি পরীক্ষা তো দিতেই হবে, যেভাবেই হোক না কেন। তো এই চ্যাপ্টারটি আমার সাথে থাকবে এবং কোনো প্রশ্ন থাকলে তোমরা পরবর্তীতে কমেন্টস বক্সে আমাকে জানাতে পারবে। তো আমরা চলে যাই ষষ্ঠ অধ্যায়ে মূলধন ব্যয়। তো প্রথমে কি তোমাদের জানতে ইচ্ছা করে না মূলধনের আবার ব্যয় কেন? আসলে মূলধন ব্যয়টা কি? প্রত্যেক প্রতিষ্ঠান গঠন করতে হলে মূলধনের প্রয়োজন এবং এই মূলধন গঠন করতে হলে, এই মূলধন সংগ্রহ করতে হলে অবশ্যই তার কিছু না কিছু ব্যয় রয়েছে। আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মূলধন ব্যয় সংজ্ঞা দিতে পারি। আমরা এইভাবে বলতে পারি যে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়কে মূলধন ব্যয় বলে। আমি আবার বলছি, বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়কে মূলধন ব্যয় বলে। কারণ মূলধন, একজন মালিক ছোট কারবার প্রতিষ্ঠান যদি হয় তাহলে তার মালিকের নিজস্ব মূলধন থাকতে পারে। প্রয়োজনে সে ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে আসতে পারে। যদি প্রতিষ্ঠানটি বড় ধরনের, যাকে আমরা কোম্পানি বলি, তাহলে এই কোম্পানি অনেক সময় শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারে। ঋণ বা ঋণপত্র বা ডিবেঞ্চার বিক্রি করে বা বন্ড বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারে। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে লিখব? সংজ্ঞা হচ্ছে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়কে মূলধন ব্যয় বলে। আমরা অন্যভাবেও বলতে পারি, এটা দিলেও হবে। তোমার কাছে যদি এটা কঠিন মনে হয় তুমি এভাবেও বলতে পারো, তহবিলের যোগানদাতাদের প্রত্যাশিত আয় প্রতিষ্ঠানের মূলধন ব্যয় হিসেবে গণ্য হয়। তাহলে তহবিলের যোগানদাতা কারা? যারা তোমার এই প্রতিষ্ঠানের মূলধন সরবরাহ করছে। তুমি যদি অন্য কোথাও থেকে ঋণ গ্রহণ করে এই প্রতিষ্ঠানের মূলধন হিসাবে নিয়ে আসো, তাহলে যারা ঋণ তোমাকে দিচ্ছে তাদের প্রত্যাশিত একটা আয় থাকে, সেই আয়টাই হচ্ছে প্রতিষ্ঠানের জন্য মূলধন ব্যয়। তাহলে কি বলছি? তহবিলের যোগানদাতাদের প্রত্যাশিত আয় প্রতিষ্ঠানের মূলধন ব্যয়। তোমরা বুঝতে পেরেছ? যদি এটাও কঠিন মনে হয়, আরও একটু সহজ করে এই দুইটি সেন্টেন্সকে মিলিয়ে আমরা সুন্দর একটা সংজ্ঞা দিতে পারি মূলধন ব্যয়ের। তো আমি বলছি, মনোযোগ দিয়ে শোনো। বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিল বা মূলধনের, আবার বলছি, বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের মালিকদের প্রত্যাশিত আয় মেটানোর জন্য প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের উপর ন্যূনতম যে আয় করতে হয় সেই আয়ের হারকেই মূলধন ব্যয় বলে। একটু কঠিন মনে হচ্ছে? আমি আবার সহজ করে বলার চেষ্টা করছি। বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের মালিকদের প্রত্যাশিত আয় মেটানোর জন্য প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের উপর ন্যূনতম যে আয় অর্জন করতে হয় সেই আয়ের হারকে মূলধন ব্যয় বলে। আমি একটি উদাহরণ দিচ্ছি। তো এই উদাহরণ দিলে তোমরা সহজে বুঝতে পারবে যে আসলে মূলধন ব্যয়টা কি। একজন ছোট্ট প্রতিষ্ঠান, দোকানদারের মালিক, একজন দোকানের মালিক করিমের, ধরে নাও একটি মুদি দোকান রয়েছে। সে বিক্রয়ের উদ্দেশ্যে, বেশি বিক্রয়ের উদ্দেশ্যে সেই দোকানে একটি ফ্রিজ কিনতে চাচ্ছে। ফ্রিজ, ধরে নেই যে সে সোনালী ব্যাংক থেকে 15% সুদে 50,000 টাকা ঋণ নিয়ে সেই ফ্রিজটি ক্রয় করেছে। আমি আবার বলছি যে মিস্টার করিম তার দোকানে ফ্রিজ কিনবে। সেই ফ্রিজ কেনার জন্য তার নিজস্ব কোনো অর্থ নেই, সে
একটি ব্যাংক থেকে বা আর্থিক কোনো প্রতিষ্ঠান থেকে 15% সুদে 50,000 টাকা ঋণ গ্রহণ করেছে। তাহলে এই পরিমেয়ের জন্য তার ব্যবসায়ের মূলধন ব্যয় হচ্ছে 15%। তাকে কমপক্ষে কি করতে হবে? 15% ইনকাম করতে হবে। এটা হচ্ছে তার খরচ। এই খরচের পর যদি সে অতিরিক্ত টাকা উপার্জন করতে পারে তাহলে সে লাভবান হবে। তাহলে আমরা মূলধন ব্যয় কি বুঝলাম। তাহলে এটা কি? ঋণ করা অর্থ। এখন প্রশ্ন করতে পারো যে স্যার আমার যদি নিজস্ব অর্থ থাকে তাহলে আমি সেই নিজস্ব অর্থ দিয়ে যদি আমি ফ্রিজ কিনি তাহলে কি কোনো মূলধন ব্যয় থাকবে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এখানেও তোমার মূলধন ব্যয় হিসাবে গণ্য হবে। আমি একটু উদাহরণ দিচ্ছি। মিস্টার রহিম সে একটি সেলাই মেশিন ক্রয় করবে। সেলাই মেশিন ক্রয় করবে 20,000 টাকা দিয়ে। এই টাকা সে নিজস্ব অর্থায়ন থেকে সংগ্রহ করেছে, তার নিজস্ব পুঁজি, তার ব্যক্তিগত পুঁজি। মিস্টার রহিম একটি সেলাই মেশিন ক্রয় করবে, এখান থেকে সে লাভবান হবে অনলাইন কাপড় সেলাই করে। 20,000 টাকা নিজস্ব তহবিল থেকে সংগ্রহ করেছে। তাহলে প্রশ্ন জাগতে পারে যে এখানে তো তাহলে আমার কোনো খরচ নেই। না, এখানেও আমার একটি খরচ রয়েছে। সেই খরচকে আমরা বলি সুযোগ ব্যয়। আমরা তৃতীয় অধ্যায়ে এটা করেছি, সুযোগ ব্যয়। তাহলে এখানে আমরা সুযোগ ব্যয় থেকে বঞ্চিত হচ্ছি। এখন মনে নেই হয়তো তোমাদের, সুযোগ ব্যয়টা কি? সুযোগ ব্যয় হচ্ছে দুটি বিকল্প প্রকল্প থেকে একটি প্রকল্প গ্রহণ করে অন্য প্রকল্পটি ত্যাগ করতে হয়। যে প্রকল্পটি আমরা ত্যাগ করছি সেই প্রকল্প থেকে যে সুবিধা বা যে আয় হতো সেই আয় ত্যাগ করাকেই বলা হয় সুযোগ ব্যয়। আমি আবার বলছি, সুযোগ ব্যয় হচ্ছে দুটি বিকল্প প্রকল্প থেকে একটি প্রকল্প গ্রহণ করে অপর প্রকল্পটি ত্যাগ করতে হয়। ওই ত্যাগকৃত প্রকল্প থেকে যে আয় হতো সেই আয় ত্যাগ করাকেই বলা হয় সুযোগ ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা সুযোগ ব্যয়টি বুঝে না থাকো তাহলে আমি দেখি একটি উদাহরণের মাধ্যমে বুঝাতে পারি কিনা। ধরে নাও তোমার কাছে 5 লক্ষ টাকা আছে। এখন এই 5 লক্ষ টাকা তুমি চাচ্ছ ব্যাংকে জমা রাখবে। ব্যাংকে জমা রাখবে, আচ্ছা। কিন্তু তোমার বন্ধু, তোমার ফ্রেন্ড তোমাকে পরামর্শ দিচ্ছে যে তুমি 5 লক্ষ টাকা ব্যাংকে জমা না রেখে তুমি জমি কিনো। জমি কিনতে হবে। জমি কেনার জন্য পরামর্শ দিচ্ছে। তাহলে আমার অপশন কিন্তু দুইটা। আমি চাচ্ছি 5 লক্ষ টাকা আমি ব্যাংকে জমা রাখবো, 5 বছর বা 10 বছর পর আমি নির্দিষ্ট সময় শেষে আমি মোটা অঙ্কের একটা টাকা পাবো। কিন্তু আমার বন্ধু বলছে যে তুমি জমি কিনো। জমি কিনলে তুমি একটা নির্দিষ্ট সময় পরে জমির দাম দ্বিগুণ হতে পারে এবং এই জমি থেকে তুমি কিছু বাড়তি ফসল উৎপাদন করতে পারো, যার থেকে তোমার আয় আসবে। তাহলে আমি এই 5 লক্ষ টাকা একটি জায়গায় ব্যয় করতে পারবো। হয় আমি যদি ব্যাংকে টাকা জমা রাখি তাহলে জমি কিনতে পারবো না। তাহলে এই যে জমি থেকে আমার যে সুযোগটি আসতো, যে সুবিধাটি আসতো, সেটা থেকে আমি বঞ্চিত হচ্ছি। আবার যদি আমি জমি কিনে রাখি তাহলে আমি ব্যাংকে জমা থেকে আমার যে সুদটা আসতো সেই সুদ থেকে আমি বঞ্চিত হব। তাহলে এখানে বিকল্প প্রকল্প, দুটি প্রকল্প থেকে একটি প্রকল্পকে আমি বেছে নেব, আরেকটি প্রকল্পকে আমি ত্যাগ করব। যে প্রকল্পটি ত্যাগ করব সেই প্রকল্প থেকে আমার যে ইনকাম হতো, যে আয় হতো, সেই আয়টি হচ্ছে আমার সুযোগ ব্যয়। এবারে বোঝা গেল? তাহলে আমি যদি নিজস্ব অর্থায়ন দিয়েও আমার সেলাই মেশিন ক্রয় করি তাহলে এটারও একটি সুযোগ ব্যয় রয়েছে এবং এই সুযোগ ব্যয়টি হচ্ছে মূলধন ব্যয়। তাহলে আমরা ইতিমধ্যে আশা করছি তোমরা বুঝতে পেরেছ মূলধন ব্যয়ের 3টি সংজ্ঞা আমরা দিয়েছি। যে কোনো একটি সংজ্ঞা দিলে তোমরা একটা নম্বর পেয়ে যাবে। এবারে আমরা এই মূলধন ব্যয়টা জানবো, তাৎপর্য জানবো। মূলধন ব্যয় আমরা কেন করব? তাহলে তোমরা বই খাতা নিয়ে একটু পয়েন্টগুলো টুকে নিতে পারো। মূলধন ব্যয়ের তাৎপর্য, মানে কেন আমরা মূলধন ব্যয় নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, মূলধন ব্যয় নির্ণয় করার জন্য
মানে অনেকগুলো গুরুত্ব রয়েছে মূলধন ব্যয় নির্ণয়ে। প্রথমত প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, বিনিয়োগের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। মূলত মূলধন ব্যয় আর্থিক ব্যবস্থাপনায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ তুমি অর্থ দিয়ে যে বিনিয়োগটি বা যে প্রকল্পটি গ্রহণ করবে সেই প্রকল্পটি লাভবান হবে কিনা তা জানার আগে অবশ্যই তোমাকে মূলধন খরচ বা তহবিলের খরচ নির্ণয় করতে হবে। আমরা ধারাবাহিকভাবে অন্তত দুটি প্রধান গুরুত্ব নির্ণয় করতে চাই। প্রথমত হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে। তোমরা লিখে নিতে পারো বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে মূলধন ব্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি একটি উদাহরণের মাধ্যমে বোঝাতে চাই। ধরো একজন ব্যক্তি, একটি প্রতিষ্ঠানের মালিক 50 লক্ষ টাকা ব্যয়, কত লক্ষ? 50 লক্ষ টাকা ব্যয় সে একটি কারখানা স্থাপন করতে চাচ্ছে। এখন 50 লক্ষ টাকা ধরে নিই আমরা সোনালী ব্যাংক থেকে 18% সুদে সে এই 50 লক্ষ টাকা ঋণ নিয়েছে। আমি বুঝাতে পারলাম? একজন ব্যক্তি 50 লক্ষ টাকা সোনালী ব্যাংক থেকে 18% সুদে ঋণ নিয়ে সে একটি কারখানা স্থাপন করে। কারখানা স্থাপনের পর বা কারখানা চালু করার পর দেখা গেল এই কারখানা থেকে বার্ষিক 10% হারে আয় হচ্ছে। 10% হারে আয় হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা বুঝতেই পারছো, আমি ঋণ গ্রহণ করেছি কত পার্সেন্ট? 18% সুদে। তার মানে প্রতি বছর আমাকে 18% হারে সুদ দিতে হবে। কিন্তু এই টাকা দিয়ে কারখানা চালু করার পর আমার ইনকাম হচ্ছে কত? 10%। তাহলে বোঝার কোনো অবকাশ, না বোঝার কোনো অবকাশ নেই তোমাদের, যে এখানে আমি সোনালী ব্যাংকের কাছে দায়বদ্ধ 18%, আর সেখানে আমার ইনকাম হচ্ছে 10%। তাহলে 18% থেকে 10% যদি মাইনাস করি 8% কি হচ্ছে? আমার লস হচ্ছে, আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। অর্থাৎ কারবারটি এই ঋণ নিয়ে যে প্রতিষ্ঠান চালু করেছে সেটি লাভবান হতে পারছে না। অতএব আমাকে এই প্রতিষ্ঠান স্থাপন করার আগে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার আসলে এই টাকা দিয়ে আমি যে প্রতিষ্ঠান চালু করব সেটা মূলধন খরচ করার পর আমি এটা লাভবান হতে পারবো কিনা। এই জন্য বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের আগে তোমাকে কি করতে হবে? লাভবান হওয়া যায়, ঋণ সুদের চাইতে বা মূলধন খরচের চাইতে অধিক লাভবান হওয়া যায় এমন প্রকল্পে তোমাকে অর্থ বিনিয়োগ করতে হবে। এই জন্য আমরা বলি সঠিক তহবিলের খরচ নির্ণয় করার পূর্ব শর্তই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের পূর্ব শর্তই হচ্ছে সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত। তোমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আরো একটি পয়েন্টে যদি আলোচনা করতে চাই, 2 নম্বর গুরুত্বপূর্ণ বহন করে মূলধন কাঠামো নির্ণয়। মূলধন কাঠামো নির্ণয় অর্থাৎ মূলধনের কাঠামোটা কি হবে, স্ট্রাকচারটা কি হবে। আমরা জানি প্রত্যেকটি প্রতিষ্ঠানের একটি কাম্য ঋণ নীতি থাকে। এখন প্রশ্ন হতে পারে যে কাম্য ঋণ নীতি কি? কাম্য ঋণ নীতি হচ্ছে একটি প্রতিষ্ঠানের মোট মূলধনের কত অংশ ঋণ করা এবং কত অংশ নিজস্ব অর্থ থেকে বা নিজস্ব মূলধন তার অনুপাতকে বোঝায়। আমি আবার বলছি, কাম্য ঋণ নীতি হচ্ছে একটি প্রতিষ্ঠানের মোট মূলধনের কত অংশ ঋণ করা বা ধার করা এবং কত অংশ নিজস্ব মূলধন বা ইকুইটি তার অনুপাতকে বোঝায়। এখন একটি প্রতিষ্ঠানে বিভিন্ন স্ট্রাকচার থাকতে পারে। আমি ধরে নেই যে নিজস্ব মূলধন মোট মূলধনের 50%, আর ঋণ করা মূলধন
50%। এটা একটা কাঠামো হতে পারে। আবার হতে পারে নিজস্ব মূলধন মোট মূলধনের 40%, তাহলে ঋণ মূলধন কত হবে? 60%। আবার এমন হতে পারে নিজস্ব মূলধন মোট মূলধনের 60%, ঋণ মূলধনের তাহলে হবে কত? 40%। তাহলে এই যে দেখো বিকল্প কাঠামো, আমাকে 50% 50%, আবার 40% 60%, আবার 60% 40%, এই যে বিকল্প অনুপাত, বিকল্প কাঠামো, এই কাঠামোর মধ্যে প্রত্যেকটি কাঠামোর মূলধন খরচ নির্ণয় করতে হবে। এই মূলধন খরচ যে কাঠামোর বা যে বিকল্প কাঠামোর মূলধন খরচ সর্বনিম্ন, সেই কাঠামোটি আমাদের মূলধন কাঠামো হিসেবে বিবেচনায় আনতে হবে। তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে মূলধন কাঠামো নির্ণয়ে, অর্থাৎ আমার ঋণ করা মূলধন কি পরিমাণ থাকবে, আমার নিজস্ব বা ইকুইটি মূলধন কি পরিমাণে থাকবে, সেটা আমরা নির্ণয় করতে পারলাম। আচ্ছা, তো আমরা এবার চলো যে এই যে মূলধনের উৎস নিয়ে আমরা একটু কথা বলতে চাই। তাহলে আমরা কি জানলাম? মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য। এই তাৎপর্য প্রধানত দুইটি ভাগে আমরা ভাগ করেছি: বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণে এবং মূলধন কাঠামো নির্ণয়ে। এবারে আমরা জানব যে বিভিন্ন প্রকার মূলধনের উৎস এবং সেই উৎসগুলো থেকে আমরা নির্ণয় করব যে কিভাবে মূলধন ব্যয় নির্ণয় করতে হয়। মূলধনের উৎস প্রথমেই আছে, আমরা যদি এক নম্বর দিয়ে আলোচনা করতে চাই, ঋণ মূলধন ব্যয়। আমাদের প্রথম উৎস হচ্ছে ঋণ মূলধন ব্যয়। প্রত্যেকটি প্রতিষ্ঠান সাধারণত, এখানে আমরা শুধু ঋণ নিয়ে আলোচনা করব, ঋণ মূলধন ব্যয়। প্রত্যেকটি প্রতিষ্ঠান সাধারণত কি করে? এক বা একাধিক উৎস থেকে মূলধন সংগ্রহ করে। তো যদি ছোটখাটো প্রতিষ্ঠান হয়, যেমন মুদি দোকান, সেলুন, ঔষধের দোকান, এই সমস্ত প্রতিষ্ঠানের মালিকরা বা ব্যবসায়ীরা সাধারণত ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে তারা ঋণ গ্রহণ করে থাকে। আবার যদি প্রতিষ্ঠানটি অনেক বড় হয়, যেটাকে আমরা কোম্পানি বলে থাকি, সেই প্রতিষ্ঠান তারা শেয়ার বিক্রি করে, ঋণপত্র বা বন্ড বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারে। তবে ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক হচ্ছে ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে ব্যবসায় মূলধন সংগ্রহ করা। এটা দুইটা সুবিধা আছে। প্রথম সুবিধা হচ্ছে যে, ধরে নিই আমি যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি, তাহলে ব্যাংক একটা সুদের হার দিয়ে দেবে। ধরে নিই 15% বা 12%। সুদের হার যদি 12% হয়, তাহলে আমার প্রতিষ্ঠানের জন্য মূলধন ব্যয় হবে 12%। আবার এখানে আরো একটু সুবিধা হচ্ছে যে, এই প্রতিষ্ঠানগুলো কর দেওয়ার পরে এই মূলধনগুলো নির্বাহ করতে পারে। তো আমাদের সুদ ধার্য করার পর আমরা মুনাফা দিয়ে থাকি, মুনাফা অর্জিত হয়, এবং এই মুনাফার উপর সরকারকে আমরা একটা কর দিয়ে থাকি। এজন্য আমাদের কি করতে হয়? কর সমন্বয় করে একটা ঋণ মূলধন বের করতে হয়। সাধারণত এই ঋণ মূলধনের উপরে যে সুদ দেওয়া হয়, আমি আবার বলছি, এই ঋণ মূলধনের উপর যে সুদ দেওয়া হয় সেটি কর পূর্ব মুনাফা থেকে বাদ দিয়ে করযোগ্য মুনাফা নির্ণয় করতে হয়। আবার বলছি, কর পূর্ব মুনাফা থেকে বাদ দিয়ে করযোগ্য মুনাফা নির্ণয় করতে হয়। তাহলে আমি ধরে নেই যে আমার একটি প্রতিষ্ঠান থেকে আমি 15% হারে ঋণ গ্রহণ করেছি। 15% হারে ঋণ গ্রহণ করার ফলে আমার এই প্রতিষ্ঠানে সাধারণত এটা বলা হয় যে এটা কর পূর্ব ঋণ মূলধন, অর্থাৎ কর দেওয়ার পূর্বে আমার মূলধনের সুদের পরিমাণ হচ্ছে 15%। সরকার অনেক সময় ট্যাক্সের হার নির্ধারণ করে দেয়। সাধারণত আমাদের ট্যাক্স বা করের হার হয় 30%। এই মুনাফার হার থেকে আমরা কর যদি বাদ দিই, তাহলে আমরা করযোগ্য মুনাফা পেয়ে থাকি, এবং প্রত্যেকটি প্রতিষ্ঠান কর দেওয়ার সুবাদে এই ঋণ মূলধনের জন্য একটি সুবিধা পেয়ে থাকে। তো শিক্ষার্থীরা, আমরা চলো কিভাবে করকে সমন্বয় করে আমরা ঋণ মূলধন ব্যয় বের করব সেটা একটু দেখে নিই।
আসো ঋণ মূলধন ব্যয় আমরা কিভাবে নির্ণয় করব। ঋণ মূলধন ব্যয় কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয়। নির্ণয় সূত্রটি হচ্ছে কর পূর্ব ঋণ মূলধন ব্যয় গুণন 1 বিয়োগ কর হার। আমরা যদি এইভাবে অঙ্কটি করতে চাই, কর পূর্ব ঋণ মূলধন ব্যয় গুণন 1 বিয়োগ কর হার। এটা হচ্ছে কর পূর্ব ঋণ মূলধনকে আমরা করের সাথে সমন্বয় করে কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় নির্ণয় করার চেষ্টা করি। আমি ধরে নেই কর পূর্ব ঋণ মূলধন ছিল 10%, তাহলে 10% বিয়োগ গুণন 1 বিয়োগ ধরে নেই 30%, কর হার ছিল 30%। তাহলে যদি আমরা ইকুয়েশন গুলো করি, 1 বিয়োগ 0.30 10 গুণন 0.7%। তাহলে দেখো কর পূর্ব ঋণ মূলধন ছিল কত? 10%। আর কর সমন্বয় করার পর আমার ঋণ মূলধন হচ্ছে 7%। তাহলে আমরা যখন ঋণ মূলধনের উপরে সুদ দিব তখন কিন্তু আমরা 10% দেব না, করকে বাদ দিয়ে আমরা 7% সুদ দিব। তো কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় কিভাবে করতে হয় আমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছি। প্রয়োজনে এটি আবার তোমরা পজ দিয়ে বারবার দেখে বোঝার চেষ্টা করবে। এবার আসো আমাদের মূলধনের উৎস হিসাবে আরেকটি উৎস রয়েছে, আমরা আলোচনা করতে চাই অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়। অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়। তো আমরা জানি যে ঋণ মূলধন ব্যয় এবং অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের কিছুটা পার্থক্য রয়েছে। কেমন পার্থক্য? যারা প্রতিষ্ঠানে ঋণ সরবরাহ করে প্রতিষ্ঠান থেকে ঋণের সুদ প্রদান করা বাধ্যতামূলক, কিন্তু প্রতিষ্ঠানে যারা শেয়ারে বিনিয়োগ করে শেয়ার হোল্ডারদেরকে প্রতিষ্ঠান প্রতি বছর লভ্যাংশ দিতে বাধ্য থাকে না। তবে যে বছর পর্যাপ্ত পরিমাণের লভ্যাংশ হয় সেই বছর তাদেরকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর তারা নির্দিষ্ট হারে অনির্দিষ্ট সময়ের জন্য লভ্যাংশ পেয়ে থাকে। তো আমরা যদি এইভাবেও চিন্তা করি যে যদি ঋণ মূলধন সংগ্রহ করা হয় তাহলে বাধ্যতামূলকভাবে তাকে সুদ দিতে হবে, আর যদি অগ্রাধিকার শেয়ার মূলধন থেকে ঋণ নেওয়া হয় বা মূলধন সংগ্রহ করা হয় তাহলে তাকে যদি মুনাফা না হয় তাহলে তাকে লভ্যাংশ দিতে হবে না। এখন প্রশ্ন জাগতে পারে যে স্যার লভ্যাংশ কি? তাহলে আমরা একটা শব্দ উচ্চারণ করেছি এখানে, লভ্যাংশ। একটি কোম্পানির মুনাফার যে অংশ অর্জিত মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয় তাকে লভ্যাংশ বলা হয়। একটি কোম্পানির যে পরিমাণ মুনাফা অর্জন হয় সেই অর্জিত মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয় সেই অংশকে বলা হয় লভ্যাংশ। তাহলে মনে রাখতে হবে ঋণের সরবরাহকারী যারা তারা নির্দিষ্ট হারে সুদ পায়, আর যারা শেয়ারে বিনিয়োগ করে তারা নির্দিষ্ট হারে কি পায়? লভ্যাংশ পায়। এই লভ্যাংশ প্রদান করা প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক নয়, কিন্তু ঋণের সুদ প্রদান করা প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক। তো আমাদের এখানে একটু আলোচ্য বিষয় যে এই অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় আমরা কিভাবে নির্ণয় করব। চলো আমরা একটা অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় নির্ণয় একটি সূত্র লিখে নিই। একটি সূত্র রয়েছে, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়
মূলধন ব্যয় শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ ভাগ শেয়ার বিক্রয় হতে প্রাপ্ত অর্থ গুণ 100। এখন শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ ভাগ শেয়ার বিক্রয় হতে প্রাপ্ত অর্থ, এটা হচ্ছে সূত্র। এখন এই সূত্রটা আমরা কিভাবে পাবো, প্রশ্নে কিভাবে দেওয়া থাকবে? তাহলে আমি একটি উদাহরণ লিখতে চাই। এই উদাহরণটি লিখে আমরা এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। আমরা এখানে একটু জায়গা রেখে দেই, আমরা নিচে একটু লিখে মনে করি একটি কোম্পানি 1000 টাকা লিখিত মূল্যের 10% অগ্রাধিকার শেয়ার বাজারে ছাড়া চিন্তা ভাবনা করছে। শেয়ার বিক্রয়, প্রতিটি শেয়ার বিক্রয় থেকে কোম্পানি 820 টাকা পাওয়ার প্রত্যাশা করছে। তুমি অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করবে। তাহলে আমরা এই প্রশ্নটা ধরেই যদি অঙ্কটা করতে চাই, বলছে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ। শেয়ার মালিকরা কিভাবে কেন এখানে বিনিয়োগ করেছে? প্রতিটি শেয়ার থেকে তারা 10% কি পাবে? লভ্যাংশ পাবে। আর বলছে শেয়ার বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ, তারা এই যে প্রতিটি শেয়ার বিক্রয় করে কত টাকা পাবে? 820 টাকা পাবে। 820 টাকা পাবে। তাহলে আমরা যদি সূত্রটা লিখতে চাই, সূত্র অনুযায়ী আমরা যদি অঙ্কটা করি, লিখিত মূল্য হচ্ছে 1000 টাকা, তার 10% ভাগ 820 গুণ 100। তাহলে 10% এ হবে 100 টাকা। 820 গুণ 100 যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে আসবে 12.20%। অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় হবে 12.20%। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই আমাদেরকে অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, ঋণ মূলধন ব্যয়, আরও এক প্রকার মূলধন ব্যয় রয়েছে যেটি হচ্ছে সাধারণ শেয়ার মূলধন ব্যয়। আমরা আজকে ওই আলোচনায় যেতে চাচ্ছি না, আমরা অল্প অল্প করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমার বিশ্বাস তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারলে ঋণ মূলধন ব্যয় এখনও যারা 9-এ বা 10-এ উঠে করতে পারোনি, এটি দেখার পর বুঝতে সক্ষম হবে আমরা কিভাবে ঋণ মূলধন ব্যয় পাবো এবং কিভাবে অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় পাবো। তোমরা জানো এই অধ্যায় থেকে প্রত্যেক বছর একটি করে এই ধরনের প্রয়োগমূলক প্রশ্নের অঙ্ক থাকে। আমরা এগুলো অবশ্যই ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব। তো আজকে আমরা এ পর্যন্তই থাকতে চাই এবং এখান থেকে একটি বাড়ির কাজ দিতে চাই তোমাদের। বাড়ির কাজটি আমি বোর্ডে লিখে দেব। আমি আশা করব তোমরা এগুলো তুলে নিয়ে এই বাড়ির কাজটি আগামী 2 দিনের মধ্যে, আজ এবং আগামীকালের মধ্যে অবশ্যই তোমরা
এই যে ফেসবুকের যে পেজে তোমরা এই ভিডিওটি দেখছো সেখানে গিয়ে তোমরা কমেন্টস বক্স পাবে। কমেন্টসে গিয়ে তুমি বাম পাশে একটি ক্যামেরা পাবে। প্রথমত সিস্টেমটা কি, আমরা সিস্টেমটা অনেকেই জানি না, অনেকেই প্রশ্ন করো আমি লিখেছি কিন্তু আমি দিতে পারছি না, পোস্ট করতে পারছি না। আমি তাদের জন্য বলছি HW করার জন্য একটি খাতা নেবে, সেই খাতায় তোমার ঠিকানা, অ্যাড্রেস বলতে কি তোমার নাম, শ্রেণী, শাখা ইত্যাদি লিখবে। লেখার পর তুমি ওই খাতাটিতে সলিউশন করবে, করার পর ছবি তুলবে। এরপর তুমি এই ফেসবুকের কমেন্টস বক্সে গিয়ে চাপ দেওয়ার পর একটি ক্যামেরা আসবে। সেই ক্যামেরাতে তুমি যে ছবিগুলো আমাদেরকে আপলোড করতে চাও, আমাদেরকে পোস্ট করতে চাও, সেগুলো সিলেক্ট করে সেন্ড করলেই আমাদের ফেসবুক পেজে আমাদের এখানে চলে আসবে এবং আমরা এগুলো দেখে মার্কিং করে তোমাদেরকে মূল্যায়ন করতে পারবো। জানি না দেশের পরিস্থিতি কতদিন এভাবে থাকবে। যদি কোনো কারণে টেস্ট পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে এগুলোই কিন্তু তোমাদের মূল্যায়ন। আর যদি পরীক্ষা নেওয়া হয় তারপরে তোমাদের এগুলোর ভিত্তিতে আমরা একটা মেরিট লিস্ট করব, একটা মেধা তালিকা করব। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে বাড়ির কাজ বা হোমওয়ার্কের গুরুত্ব কতটুকু। তো আগামী 2 দিনের মধ্যে তোমরা এগুলো আমাদের কাছে দিয়ে দেবে। আমি বাড়ির কাজটি লিখে দিচ্ছি। শিক্ষার্থীরা, তাহলে আমি বাড়ির কাজগুলো লিখে দিলাম। আমি আবার একটু পড়ে দিচ্ছি। দেখো, মূলধন ব্যয়। মূলধন ব্যয় কি? মূলধন ব্যয় আমি 3 ভাবে বুঝিয়েছি। হলো, নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখলে আবার শুনতে পারবে। লভ্যাংশ কি? আমি অলরেডি আলোচনা করেছি। কাম্য ঋণ নীতি কি? ব্যাখ্যা করো, আলোচনা করেছি। ঋণ মূলধন ব্যয় এবং অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়ের মধ্যে পার্থক্য, আমি পার্থক্যটা দেখিয়েছি, বোঝানোর চেষ্টা করেছি। একটি কোম্পানি 8% হারে অগ্রাধিকার শেয়ার ইস্যু করে। প্রতিটি শেয়ারের লিখিত মূল্য 1000 টাকা। শেয়ার বিক্রয় হতে প্রাপ্ত অর্থ 900 টাকা। অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো। শুধু তোমরা অ্যামাউন্টটা চেঞ্জ করবে, সূত্রটা ঠিক থাকলে অ্যামাউন্টটা চেঞ্জ করলে উত্তর চলে আসবে। একটি প্রতিষ্ঠানে কর পূর্ব ঋণ মূলধন ব্যয় 15%, কর হার 30%, কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা এই বাড়ির কাজগুলো করবে এবং করে আগামী 2 দিনের মধ্যে, আজ এবং কালকের মধ্যে নির্দেশনা মোতাবেক HW করে আমাদের ফেসবুক পেজে কমেন্টস বক্সে পাঠিয়ে দেবে। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ।